আপনারা দেখছেন KTV বাংলা, আপনাদের সঙ্গে আমি শান্তনু। শেষ পর্যন্ত কিন্তু রাজ্যে, অর্থাৎ আমার আপনার রাজ্যে বিজেপি সরকার এলো। বিজেপি সরকার এলো এবং মানুষের কিন্তু প্রচুর প্রত্যাশা প্রথমবারের বিজেপি সরকারের থেকে। 207 জন MLA, আপনারা প্রত্যেকে জানেন 207, 293টার ভেতর থেকে 207 জন। তার ভেতর থেকে আমরা আজকের পর্বে, আজকের এপিসোডে যার ইন্টারভিউ আপনারা দেখবেন, যার সাক্ষাৎকার আপনারা দেখবেন, একদম তরুণ মুখ, ইয়াং ব্লাড বলতে যা বলা হয়, মানে তরুণ মুখ, এবং তার নামের সঙ্গেও কিন্তু সামঞ্জস্য আছে তার সঙ্গে। এবং মিডিয়ার ক্ষেত্রে খুব পরিচিত মুখ, আপনারা বিভিন্ন চ্যানেলে দেখেছেন, আমাদের চ্যানেলেও দেখেছেন। তার সাথে কিন্তু আজকে আমরা আপনাদের অনেক অজানা ইনফরমেশন এবং তথ্য যেগুলো আপনারা জানতে চান আমরা আপনাদেরকে জানাবো। আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক তরুণজিৎ তিওয়ারি আমার পাশে বসে আছেন। তরুণদা, প্রথমেই অনেক শুভেচ্ছা, মাই বেস্ট উইশেস আগামী দিনে। এবং মানুষের প্রচুর প্রত্যাশা আপনার বিধানসভা শুধু নয়, রাজ্যের মানুষের প্রচুর প্রত্যাশা আপনার থেকে। প্রথমেই যে প্রশ্ন করব আপনাকে, কতটা টাফ ছিল? এরকম বলা যায় যে আপনি দুজনের বিরুদ্ধে লড়েছেন, মানে আপনার ক্যান্ডিডেট অফিসিয়াল একজন ছিল, কিন্তু দুজনের বিরুদ্ধে আপনি লড়াই করেছেন। একজন পেছন থেকে অপারেট করতেন, আপনার প্রত্যেকে জানেন, আর একজন ক্যান্ডিডেট। তরুণদা, আপনার রিয়াকশন। ফার্স্ট থিং, একটা মুখোশ ছিল, মুখোশের আড়ালে মুখ ছিল। জীবনে কোনোদিন মুখোশের সাথে লড়িনি, আমি ছায়ার পেছনে ছুটিনি। তো মুখোশটাকে আগেই সাইড করে দিয়েছিলাম। রবার স্ট্যাম্প বিধায়িকা আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন না। তিনি একজন ভালো মহিলা, তিনি একজন ভালো গায়িকা, সদ্য মা, তাকে সম্মান করি আমি। ছিল হচ্ছে তার স্বামী, যাবতীয় দুর্নীতিতে যুক্ত দেবরাজ চক্রবর্তী। তো আমার ফাইটটা তার সাথে ছিল, এবং টাফ ছিল বলবো না, কারণ মানুষকে ভয় দেখানো হয়েছিল, মানুষ বলেছিল না। আমি আমার কার্যকর্তাদের খাটাইনি বেশি, পার্ট করে দিয়েছিলাম, ডিউটি ভাগ করে দিয়েছিলাম। সবার পলিটিক্সে যান তো, সবাইকে সব পাগলের মতো ছুটতে হয় না, ডিউটি ভাগ করে দিই, পার্ট নিজের কাজটা সবাই করে নেয়, তাহলে হয়ে যায়। আমার কার্যকর্তারা সেটা করেছিল, এই জন্য তাদের সকলকে ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তো নিঃস্বার্থ কাজ করে, এবং তারাও সেটাই করেছিল। এই জয় তরুণজয়ী তিওয়ারির বা বিজেপির একার জয় নয়, এই জয় সাধারণ কার্যকর্তাদের জয়, সাধারণ সমর্থকদের জয়, যারা হয়তো কিছুই পায়নি, পার্টিকে সারা জীবন দিয়েই গেছে, এই জয় তাদের। বেশ, পরবর্তী প্রশ্ন করবো তরুণদা। প্রত্যাশা মানুষের প্রচুর, প্রথমবার বিজেপি সরকার, এবং 2011 থেকে 2026 পরিবর্তন শেষ পর্যন্ত এলো। আপনার বিধানসভা এলাকায় প্রথমে জল জমা কিন্তু একটা বড় ইস্যু। বিশেষ করে আমরা জানি, যেখানে চিনার পার্ক থেকে যদি আমরা এগিয়ে যান, আপনারা জানবেন ওখানে একটু বৃষ্টি হলে কিন্তু প্রচুর জল জমে। যেখানে স্প্রিং ক্লাব আছে সেইখানেও কিন্তু অনেক জল জমার অভিযোগ আছে মানুষদের ক্ষেত্রে, এবং রাস্তাঘাটের অভিযোগ আছে। সেই নিয়ে আপনার প্ল্যানিং কী? ফার্স্টলি দেখুন, জল জমার সমস্যা একদিনে সমাধান হবে না, এটা হচ্ছে ফ্যাক্ট। কিন্তু এই বর্ষায় যত জল কম জমে, যতটা জল স্ট্যাগনেন্ট কম থাকে, তার সম্পূর্ণ চেষ্টা আমি করব। কিছু প্ল্যান আছে, কিছু মানে ড্রেনেজের প্ল্যান আছে, সেগুলো এক্সিকিউট করা হবে। বর্ষার আগে যত সম্ভব ড্রেনগুলোকে ক্লিয়ার করানোর ব্যবস্থা করতে হবে। বাগজোলা খাল সংস্করণের যে ব্যবস্থা করা হলো, সেটার জন্য পুশ করা হবে। নতুন মন্ত্রিসভাকে অনুরোধ করা হবে, রিকোয়েস্ট আশা করি তারা রাখবেন। মানুষের সমস্যা যেগুলো, দেখুন বৃষ্টি হলে জল জমবে, এটা অবাক হওয়ার কিছু নেই, সেটা ফ্যাক্টর নয়। জল জমে স্ট্যাগনেন্ট ওয়াটার থেকে যাওয়াটা ফ্যাক্টর। এই জ্বালাটা আমি ব্যক্তিগতভাবে বুঝি, ফিল করতে পারি। কেন বলছি, আমি তো চিনার পার্কে থাকি। তো চিনার পার্কে আমার বাড়ির সামনে যার পরিমাণ জল জমে, গাড়ি নিয়ে বেরোনো টাফ হয়ে যায়। আমার না গাড়ি আছে, আমার একরকম হবে, যার নেই, যার গাড়ি নেই বা যার কিছু নেই, তা আমার মানে তাদের লড়াইটা তাদের জন্য। সুতরাং যে ব্যবস্থাটা করানো হবে, এবং বর্ষাকালে আমি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি, টেম্পোরারি পাম্প বসানো থেকে যা করা হবে। বৃষ্টির সময় দরকার হলে আমি মাঠে থাকবো। জল জমা, দেখুন জল, আমি তো বালতি করে জলটা ফেলতে পারি না, কিন্তু যাতে অথরিটি ঠিকঠাক কাজ করে তার ব্যবস্থা করা হবে। মানে আপনি এইটুকু আশ্বস্ত করছেন যে যে দিন ছিল, অর্থাৎ যে জল যন্ত্রণা ছিল, তার থেকে সময় হলেও, মানে একটু সময় লাগলেও মানুষজন, আপনার বিধানসভা এলাকার মানুষজন মুক্তি পাবেন। একদম একদম। আমি আবার বলছি, আমার স্ট্রিটের মতো হবে না। আমার স্ট্রিটে এত টাকা খরচা করে এত পাইপটাই বসানো হলো, বসানোর পরও দেখলাম কয়েকদিন আগে জল জমলো। আমার স্ট্রিট হবে না। বেশ বেশ,
পরবর্তী যে ইস্যু যাব সেটা সব জায়গাতেই সিন্ডিকেট, এবং আপনাদের সংকল্পপত্রও কিন্তু সেটা রয়েছে, আপনারা প্রত্যেকে জানেন। এখানে পুকুর ভরাট করা থেকে শুরু করে ইল্লিগাল কনস্ট্রাকশন থেকে শুরু করে সিন্ডিকেট থেকে শুরু করে প্রচুর কমপ্লেন। তরুণদা, এটা সংকল্পপত্রে আপনারা মানুষজনের সামনে এনেছেন, সিন্ডিকেট বাজি কিন্তু হবে না, নো সিন্ডিকেট রাজ। আপনার বিধানসভায় প্রচুর প্রচুর মানুষজন কিন্তু এই নিয়ে কমপ্লেন করেন, বাড়ির একটা ছোট কাজ করতে গেলেও কিন্তু পয়সা দিতে হয়, যেটাকে তোলাবাজি বলে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, পুরনো গুন্ডা তাড়িয়ে নতুন গুন্ডা আনবো না, সিন্ডিকেট থাকবে না। হ্যাঁ, সাপ্লায়ার্স থাক, অসুবিধা নেই। 8-10টা যদি সাপ্লায়ার্স থাকে, তাদের যদি দোকান থাকে, প্রমোটার্স বা যারা কিছু বানাবেন, তারা যেখান থেকে খুশি হবে, যার থেকে কম দাম পাবেন তার থেকে কিনবেন। এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই। সিন্ডিকেট যেভাবে চলতো ওটা চলবে না, স্কোয়ার ফিট হিসাবে রেট যেটা চলতো ওটা চলবে না, ফার্স্ট। সেকেন্ড, আমি এটা বললাম, পুরনো গুন্ডা তাড়িয়ে নতুন তোলাবাজ বা গুন্ডা আমি আনবো না। কয়েকজনকে দেখা যাচ্ছে হঠাৎ করে তৃণমূল থেকে বিজেপি হয়ে, বা কয়েকজনকে আমি দেখছি বিজেপির ছিল হয়তো, মানে ওই রকমই ছিল, আমি আছি, দেখা যেত না, মানে অ্যাক্টিভ পলিটিক্সারকে দেখা যেত না। এবার তাদেরকে আজকাল দেখা যাচ্ছে, এবং দেখা যাচ্ছে তোলাবাজি করতে। কাল রাতের একটা ঘটনা আমি আপনাকে বলি। কাল রাতে প্রায় 2-2:30টার সময় একটা ফোন পাই যে একটা জায়গাতে নাকি কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমি যেখান থেকে ফোন পাই তাকে বলি, কারা গেছেন? বলে, আমি তো চিনি না দাদা, অনেকে এসছে। ফোন দিন। ফোন দিতে গেছে, তাদের মধ্যে একজন বললো, তরুণ জ্যোতিকে আমি চিনি না। খুব ভালো, নাই চিনতে পারে, মানে এমএলএ কে যা চেনে নাই চিনতে পারে না, আমি এমন কেউ না যে আমাকে চিনতেই হবে। যাক, ফোনটা দিল, গলাটা চিনলাম, গলাটা চিনে বললাম, তোলাবাজিটা চলবে না। সাধারণ জনগণ খেটে রোজগার করে, তোমরাও খেটে রোজগার করো, তোলাবাজি করে নয়। তখনই তাকে বেরোতে বললাম। আমাকে অনেক এক্সকিউজ তারা শুরু করলো। শুরু করার পর আমি বলেছিলাম সকাল 10টায় আমার সাথে দেখা করতে। তো এখনও পর্যন্ত দেখাটা করেনি। আজকে পর্যন্ত টাইম আছে, যদি দেখা করা তো ভালো না। এই ইস্যুতে কমপ্লেন তো আমি হব। এখনও পর্যন্ত 31 জনকে অ্যারেস্ট করেছে বাগুইআটি থানা, পরে ছেড়ে দিয়েছে, আটক করে রেখেছিল। অ্যারেস্ট করার রিজন হচ্ছে তোলাবাজি। রাজারহাট গোপালপুরে কোনো দাদা বা গুন্ডা থাকবে না, কোনো তোলাবাজ থাকবে না। এই এলাকার দাদা বা গুন্ডা যদি কেউ থাকে, সেটা এখানকার জনগণ হবে, সোজা হিসাব। আমি যদি কোনো দিন ভুল করি, আমার যদি কোনো ভুল থাকে, জনগণের রাইট থাকবে আমার এগেনস্টে বলার, বা ইনফ্যাক্ট আমার এগেনস্টে কমপ্লেন পর্যন্ত করার। ইফ আই অ্যাম রং, দেন মানে আমাকেও লয়ের আন্ডারে যেতে হবে। সেমভাবে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা আছে, আমি বলবো খেটে খাওয়া অভ্যাস করুন। খেটে খান, পুরো পৃথিবীটা খেটেই খায়, তোলাবাজি করে খায় না, তোলাবাজিটা করবেন না। বেশ। তরুণদা, আপনি যে প্রসঙ্গ তুললেন, ভোট 4 তারিখে রেজাল্ট বেরোনোর পরও কিন্তু আমরা দেখেছি মুখে আবির মেখে হাতে বিজেপির ফ্ল্যাগ নিয়ে বিজেপি হয়ে গেল। তাহলে এই 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 যে কনসেপ্টটা, মানে যেখানে এমন এমন অনেক জায়গা আছে, আপনারা জানেন সেগুলো, বিজেপির সংগঠন নেই, বিজেপির লোকজন কম, কিন্তু রেজাল্ট বেরোনোর পর বিকেলেই সব ক্ষেত্রে কিন্তু মুখে আবির আর হাতে ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম। তরুণদা, এই এত লোক হট করে কোথা থেকে চলে এলো? আমি অবাক হয়েছি, রেজাল্ট বেরোলো, বাইরে যত লোককে দেখলাম আমি অবাক হলাম। আমার টেম্পোরারি নির্বাচনী কার্যালয় যেটা ছিল, সেখানে যত লোককে দেখলাম আমি অবাক হলাম। এত লোক কোত্থেকে আসলো, অবাক পুরো আমি, আসার তো কথা না। তারপর খোঁজ লাগানো হলো, দুপুর 12টা, আপনি 4টে বলছেন, দুপুর 12টার পর মোটামুটি সবুজ আবির ছেড়ে দিয়ে ধুয়ে নিয়ে গেরুয়া আবির মেখে নিয়েছে। এই তৃণমূলী কালচার, এগুলো তৎকাল বিজেপি। আমি বলি, এরা জানে না বিজেপি সম্পর্কে। বিজেপির প্রত্যেকটা মেম্বারের ডেটা আছে। এই বিধানসভায় আমাদের 15,000 প্রাইমারি মেম্বার আছে, তাদের ডেটা, ফোন নাম্বার, অ্যাড্রেস আমাদের কাছে আছে। অ্যাক্টিভ মেম্বারদের তো আছেই। সুতরাং চাইলেই বিজেপি হওয়া যায় না, চাইলেই বিজেপির আদর্শ মধ্যে মেশা যায় না। যারা করছেন তাদেরকে খালি বলবো, সাবধান হয়ে যান, খুঁজে বের করবো। মানে তারা কেউ বিজেপি নন, মানে যারা হাতে ঝান্ডা নিয়ে মুখে আবির মেখে এখনও বিজেপি ফ্ল্যাগ নিয়ে ঘুরছেন, আপনাদের পার্টির যা প্রোটোকল সেটা ফলো না হলে সেটা বিজেপি থাকেন একদম। যারা খালি ঝান্ডা নিয়ে ঘুরলে বিজেপি হয়ে যায় না কেউ, একটু আবির মাখলে বিজেপি হয়ে যায় না। সারা বছর মানুষদের সাথে জোট চুরি করে বেড়ালো, মানুষদের দুর্নীতি করে বেড়ালো, টাকা চুরি করে বেড়ালো, আর সে আজকে বিজেপি হচ্ছে। বস, ওই দিকটা হবে না, হওয়ার জায়গা নেই। কোনো জয়নিং বিজেপিতে আপাতত হচ্ছে না, রিসেন্টলি কোনো জয়নিং হবে না। জয়নিং প্রসেস ঠিক করবে একদম বুথের কার্যকর্তারা, আমাদের বুথের নেতৃত্ব, সে যত বড়ই যে কেউ হোক। বুথ থেকে অ্যাপ্রুভাল আসবে, রাজ্য থেকে যদি অ্যাপ্রুভাল আসে তখন জয়নিং। আর ওই জয়েন না করে বিজেপিটা হওয়া সম্ভব নয়। বেশ। তরুণদা,
মানুষের কিন্তু প্রথমে জিজ্ঞেস করেছি আপনাকে যে প্রচুর প্রত্যাশা, নতুন গভর্নমেন্ট, নতুন সরকার এবং প্রথমবার বিজেপি সরকার। যতটা মানুষ প্রত্যাশা নিয়ে এই সরকারকে এনেছে, অবশ্যই সময় দিতে হবে, একটা জিনিসকে স্টেবিলাইজ করতে সময় লাগে। একদম স্কাই পিয়ার্সিং কিন্তু আকাশ ছোঁয়ার প্রত্যাশা। কতটা কনফিডেন্ট আপনার মন্ত্রিসভা যখন সব কমপ্লিট হয়ে যাবে, আপনি কতটা কনফিডেন্ট এবং কিভাবে দেখছেন আগামী দিনে মানুষ যা যা চাইছে এই সরকারের থেকে? দেখুন, আমরা তৃণমূল নয় বা মমতা বন্দ্যোপাধ্যায় নয় যে বলে দেবো 100 দিনের মধ্যে সব করে দেবো, বাট এটা আমাদের সংকল্পপত্র। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেছেন যে সংকল্পপত্রে যা যা আছে সেটা আমরা করার চেষ্টা করব, এবং সেটা আমরা করার চেষ্টা করব, কারণ বিজেপি যেটা বলে সেটা করে। অনেক এক্সাম্পল আছে, 370 আছে, রাম মন্দির আছে, যেটা বলে এসছি আমরা সেটা করেছি। তো এই ক্ষেত্রেও তাই, অলরেডি কয়েকটা ডিসিশন আপনারা জানতে পেরেছেন। কয়েকটা 100 দিনের প্রকল্প অনেক পরে আসছে। আমি ফার্স্ট হচ্ছে জল জীবন মিশনে 2700 কোটি টাকাটা রিলিজ হয়েছে পানীয় জলের জন্য। সেকেন্ড যদি বলি, একটা আপনার গুগলের সাথে কথা হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য। টিটাগড় ওয়াগন ফ্যাক্টরির কথা যদি বলা হয়, সেখানে বুলেট ট্রেনের বগি তৈরি করার একটা পরিকল্পনা হচ্ছে। পানাগড় আইটি-ভাবে বেশ কিছু কোম্পানি অলরেডি ইন্টারেস্ট দেখিয়েছে। এখনই ডিসক্লোজ করবো না, লেট সামথিং বি সারপ্রাইজ, রিমেন্স আ সারপ্রাইজ। তো আশা করছি ইফ এভরিথিং গোজ নাইস উইদিন নেক্সট 15 days, বেঙ্গল তার হিস্ট্রির সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট দেখতে চলেছে। ইন দ্য নেক্সট 15 days। হ্যাঁ, আমি রিপিট করলাম, আগামী 15 দিনের মধ্যে সারপ্রাইজ বলছেন। এটা আমরা চেষ্টা করলাম জানার, কিন্তু বাংলার মানুষজন অর্থাৎ আপনারা কিন্তু সব থেকে বড় সারপ্রাইজ দেখতে চলেছেন। তরুণদা, একটু আরও যদি বিস্তারিতভাবে বলি যে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি, এসএসসি থেকে শুরু করে আরজি কর থেকে শুরু করে সব ক্ষেত্রে অভয়ের মাও এমএলএ হয়েছেন। আবার মানুষজন জানতে চায় যে দুর্নীতি হয়েছে এবং আরজি কর বিশেষ করে, সবগুলোর কি প্রপার তদন্ত বিচার? কালকে আমিও শুনলাম, আই নিড টু গেট দ্য ইনফরমেশন ফার্স্ট। মানে আমার কাছে এখনও ভেরিফাইড নয়, স্টিল আমি শুনলাম এই সন্দেশখালি এবং আরজিকর নিয়ে কমিশন হচ্ছে। এসএসসির ক্ষেত্রে যদি বলি, ওএমআর নেই, ওএমআর নষ্ট হয়ে গেছে, সব ডায়লগ ফাইলগ দেওয়া হয়েছিল, সহ্য করা অ্যাভেলেবেল ওএমআর সবগুলো আপলোড করে দেওয়া হয়ে গেছে, মানুষ দেখছে সেগুলো। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হবে, কাউকে টাকা না দিয়ে চাকরি হবে, মেধার ভিত্তিতে কাজ হবে, এটুকুই তো মোটো। দেখুন, মানে ওই মরে গেলে তো মোটামুটি কাঠে না হলে 250 টাকা মতো লাগে, তাই না? এই কাঠ যদি না হয়, একটা ছোটো কাপড় লাগে ওপরে, তার মধ্যে একটু ঘি মাখিয়ে দেয়, সেটা খুব একটা ভালো কোয়ালিটির ঘি হয় না। আর 250 টাকা হচ্ছে অফিসিয়াল ফিস। তো আর বেশি কী লাগে? আর বেশি যেটা লাগে সেটা মানুষ খেটে ইনকাম করে নেবে জীবদ্দশায়। সুতরাং অতিরিক্ত লোভ, নিজের পেটের থেকে বেশি চাহিদা না রাখাই ভালো। এটা হচ্ছে বিজেপির ক্ষেত্রে পরিষ্কার বার্তা, বিজেপির কর্মীদের জন্য, বিজেপির জন্য, আমাদের নেতৃত্বের বার্তা। কারণ নেতৃত্ব বলে দিয়েছে কোনো রকম দুর্নীতি তোলাবাজি সহ্য হবে না, যে যত বড়ই কেউ হোক দুর্নীতি তোলাবাজি করলে তার জায়গায় জেল। প্রায় শেষের দিকে আমরা তরুণদা, সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে কিন্তু একটা টোটাল, আমরা আপনারা ভোটের আগেও আমাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখেছেন, সংখ্যালঘুরা যারা তারা কিন্তু বিজেপিকে ভোট দেয় না, এরকম একটা ট্রেন্ড আছে। আগামী দিনে যারা সংখ্যালঘু আছেন তাদের জন্য প্রশ্নটা করব আমি। সেই ক্ষেত্রে তাদের মনে অনেক প্রশ্ন যে বিজেপি যেহেতু সরকার এসছে বাংলায়, তারা কি কোনোভাবে যেহেতু ভোট দেয়নি, কিংবা যদি কম সংখ্যক শ্রেণীর মানুষজন ভোট দেন, তাদের জন্য কি বার্তা দেবেন? রায়হাট গোপালপুরের কথা বলি আমি, ছোট করি স্কোপটা। রায়হাট গোপালপুরে যদি বলি আপনাকে, রায়হাট গোপালপুরে মোটামুটি সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ড হচ্ছে 7 নম্বর। এই বিধানসভা কাউন্টিংয়ে আমি যদি কোনো ওয়ার্ডে একমাত্র হেরে থাকি, সেটা 7 নম্বর। আর প্রত্যেকটা ওয়ার্ডে আমি লিড পেয়েছি মোটামুটি। তার মানে তো এই নয় যে আমি 7 নম্বর ওয়ার্ডের বিধায়ক নই। তো সেই পুরোনো কথা, মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? তো ঠিক আছে, তাদের মনে হয়েছে আমাকে দেওয়া যাবে না, দেয়নি। কিন্তু 7 নম্বর ওয়ার্ডের অবস্থা আমি দেখেছি। তৃণমূলকে দুহাত তুলে বরাবর আশীর্বাদ করে গেছে ওরা, কিন্তু রাস্তাঘাট ঠিক নেই, এরিয়া হ্যাবিটেবল কন্ডিশনে নেই, একটা ক্লামজি নোংরা মতো হয়ে আছে। তো আমাকে ওখানে কাজ করতে হবে, মানুষের জন্য করতে হবে। আমি আমার কাজ করে যাব, মানে আমার বিশ্বাস কাজ করলে মানুষ আশীর্বাদটা করবে। আজকে করেনি, আগামীকাল করবে, সুতরাং এই বিশ্বাসটা আছে।
শেষ প্রশ্ন করব, আপনার বিধানসভা এলাকা আপনি ভীষণ পরিচিত এবং পপুলার, মানুষজন আপনার সাথে দেখা করার জন্য কিংবা মানুষ আপনার পরিষেবা পাওয়ার জন্য আপনি কি পদ্ধতি এবং কি প্রসেস, কারণ আপনার আগামী দিনে অনেক দায়িত্ব বাড়বে এই মন্ত্রিসভা গঠন হলে, কিভাবে মানুষজন আপনার কাছে আসতে পারবে কিংবা আপনাকে অ্যাপ্রোচ করতে পারবে? আমি এখানে একটাও বিধায়ক কার্যালয় করব না। কার্যালয় হবে সেটা হচ্ছে জনতার কার্যালয়, মানুষের কার্যালয়, এমএলএর কার্যালয় আলাদা করে নয়। মানুষরা এখানে সকলকে অলওয়েজ ওয়েলকাম থাকবে। আমার প্ল্যান আছে, আমি 3টে জায়গা অলরেডি ফাইনালাইজ করেছি, একটা 4th জায়গা আমি খুঁজছি। পুরো বিধানসভাকে একটা স্কোয়ারের মধ্যে আমি নিয়ে আসবো, যাতে লোককে বেশি ছুটতে না হয় তাদের বিধায়ক অফিসে যাওয়ার জন্য। দেখুন, চাহিদা তো খুব বেশি নয়, কিছু সার্টিফিকেট, কিছু সাইন, এগুলোই, আর কিছু সাহায্য। তো 4টে যে জোনে যে 4টে আমি অফিস করব, সেখানে আমি ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে বিভিন্ন জায়গায় বসবো। তো সেখানে এসে তারা দেখা করতে পারেন। অনেক সময় একটা অসুবিধা হয়, মহিলাদের নিজেদের প্রবলেম শেয়ার করতে প্রবলেম হয়, কারণ অনেক ইস্যু হয়ে যায়। সেক্ষেত্রে মহিলাদের জন্য ডেডিকেটেড একটা করে জায়গা থাকছে প্রত্যেক এরিয়া থেকে, মানে আমার অফিসগুলোতে, মহিলারা নিজের কমপ্লেন রেজিস্টার করতে পারে। একটা লেটার বক্স থাকবে প্রত্যেকটা অফিসে, যদি কারোর কোনো সাজেশন থাকে সেখানে তারা প্লেস করতে পারবে। আর মান্থলি একটা মিটিং হবে এখানে, ওপেন মিটিং, ওপেন টু অল, অ্যান্ড নট ওপেন টু পলিটিক্যাল ওয়ার্কার্স, ওপেন টু দ্য নর্মাল সিটিজেন। আর টাইম স্লট থাকবে, তারা আসবেন, তাদের সাথে কথা হবে। বিধানসভা চালাবেন তারা, রাজারহাট গোপালপুর বিধানসভা চালাবে সাধারণ মানুষ। আমি তো মানুষের প্রতিনিধি, মানুষের সাথে যদি ইন্টারাকশন না হয় তাহলে আমি প্লেস করতে পারবো না ইস্যুগুলো। সো আই নিড দেম। ওনারা আসবেন, এই একটা দিন মাসে তারা কথা হবে একসাথে। সো এই হচ্ছে ওভারঅল আমার পরিকল্পনা। আমার অফিসগুলো খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। একটা কৈখালিতে হচ্ছে, একটা কেষ্টপুরের মুখটায় হচ্ছে, একটা সাতগাছিতে হবে, আর একটা আমি জায়গা এখনও ফাইনালাইজ করিনি 4th কেষ্টপুরের ভিতরে কোথাও হবে, যাতে ওইখানকার মানুষগুলো এত দূর আসতে না হয়। তো সবার রেঞ্জের মধ্যে, মোটামুটি কাছের মধ্যে অফিস করার চেষ্টা হচ্ছে। আশা করি বাই 20th or 25th প্রত্যেকটা অফিস চালু হয়ে যাবে, এবং তাহলে আশা করি সব ঠিকঠাক চলবে। খুব ইন্টারেস্টিং, কিন্তু আপনি বলছেন যে বিধায়কের কার্যালয় নয়, জনতার কার্যালয়। তাহলে সাধারণ মানুষ যাবেন এবং আপনাদের বিধায়ক আপনার রাজারহাট গোপালপুরের বিধায়কের সঙ্গে আপনারা সাক্ষাৎ করতে পারবেন এবং সব কাজ করতে পারবেন। শেষ প্রশ্ন তরুণদা, যেটা না করলেই নয়, আমাকে যেটা বলতে হবে, মহিলারা কিন্তু জিজ্ঞেস করছেন ইতিমধ্যেই যে সংকল্পপত্রে যা যা ছিল তার মধ্যে কিন্তু 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী কিন্তু ভোটের আগে পাবলিক প্ল্যাটফর্মে এবং সংকল্পপত্রেও কিন্তু সেটা ডিক্লেয়ার করা হয়েছে, মানুষের সামনে আনা হয়েছে। তরুণদা, এছাড়াও সরকারি বাসেও কিন্তু মহিলাদের যাতায়াতের ক্ষেত্রে কিন্তু ফ্রি করা হয়েছে, যারা ওয়ার্কিং ওমেন। সেগুলো কবে থেকে ইমপ্লিমেন্টেড হবে এবং সেগুলো মহিলারা জানতে চান? দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার খুব তাড়াতাড়ি চালু হবে, ফর্ম তাড়াতাড়ি ছাড়া হবে, ক্যাবিনেট সিদ্ধান্ত নেবে। অনলাইন অফলাইন দুটোই ব্যবস্থা থাকবে, কারণ প্রান্তিক মহিলাদের অনলাইনের ব্যবস্থাটা নেই। অনলাইন অফলাইন দুটোই ব্যবস্থা হবে। যুবক ভাতা এটা ঠিক করা হয়েছে, সেটাও একইভাবে করা হবে। অ্যান্ড খুব তাড়াতাড়ি এই দুটোর প্রসেস নেওয়া হচ্ছে, সাথে আয়ুষ্মান ভারতকেও নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। তো ওভারঅল দিস আর দ্য প্ল্যানস। আর একটা ওয়ান লাইনার রাজারহাট গোপালপুর মানুষদের জন্য তাদের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির বার্তা, মেসেজ। ফার্স্ট হচ্ছে অসংখ্য ধন্যবাদ রাজারহাট গোপালপুরের প্রত্যেকজন মানুষকে। একটা কথাই বলবো, অনেক কিছুই বলতে পারি, বললে গল্প মনে হতে পারে, মিথ্যে মনে হতে পারে, টাইম উইল সে। আপনাদের কাছে যখন আমি ভোট চাইতে গেছিলাম, আমার হাত জড়ো ছিল, আমার মাথা নিচু ছিল। এইটুকু প্রমিস করতে পারি, আগামী 5টা বছর আপনাদের সামনে আমার হাতটা জড়োই থাকবে, আমার মাথাটা নিচুই থাকবে। এখানকার রাজনীতি আমার পেশা নয়, আমি সেবার এখানে জায়গা, আমার প্রফেশন আছে, এটা আমার চেম্বার সেট আপটাও খুব একটা ছোটো নয়। আমার জুনিয়ার্সরা আছে, মামলাগুলো জুনিয়ার্সরাও দেখে। সুতরাং আপনাদের পাশে, আপনাদের সেবক হয়ে থাকবো আমি। আবার বলছি, মাথা উঁচু হবে না, মাথা নিচু করেই থাকবো, এবং আপনাদের জন্য সবসময় থাকবো। আমার যে জনতার কার্যালয় যেগুলো হবে, সেটা আপনাদের জন্য ওপেন থাকবে। সেখানে আপনারা আসবেন, অসুবিধা নিয়ে আসবেন, এবং আপনাদের একটা কথা বলতে চাই, আনন্দে থাকতে পারবো কিনা জানি না, তবে আপনাদের যে কোনো দুঃখে পরিবারের একজন সদস্য হিসাবে পাশে পাবেন। আইনজীবী এবং বিধায়ক উভয়কে। একদম।
তরুণদা অনেক ধন্যবাদ এবং আমাদের শুভকামনা রইল আপনাদের জন্য। দেখলেন তরুণজ্যোতি তিওয়ারি, রাজারহাট গোপালপুরের বিধায়ক। অনেক তথ্য, অনেক ইনফরমেশন যেগুলো এই বিধানসভার অর্থাৎ এই অঞ্চলের বিধানসভার মানুষজনের জন্য জানা, মহিলাদের জন্য জানা দরকার, আমরা তুলে ধরলাম। আগামী দিনে কিন্তু বিধায়কের কার্যালয় নয়, জনতার কার্যালয় হবে, যেখানে বিধায়ক বসবেন এবং জনতা অর্থাৎ আপনাদের সঙ্গে কিন্তু ইন্টারঅ্যাক্ট করবেন, কথা বলবেন এবং আপনাদের যা যা কাজ সেগুলো তিনি করবেন। সময় যত যাবে আমরা আরও বিভিন্ন বিধায়কদের সঙ্গে কথা বলবো এবং তাদের বার্তা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে শান্তনু, KTV বাংলা।